বিংশ শতাব্দীর শেষ ভাগে রাশিয়া এক চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন দেশে ডেমোক্রেসি অ্যান্ড মার্কেট ইকোনমি আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এর ফলে ইকোনমিক ক্রাইসিস, পলিটিক্যাল আনরেস্ট আর জাতি হিসেবে রাশিয়ার সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও রাশিয়ায় প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং শিক্ষিত মানুষ ছিল, তবুও 1991 থেকে 1998 সালের মধ্যে তাদের মোট জিডিপির প্রায় 40% কমে গিয়েছিল। মানুষ এমন একজন প্রেসিডেন্ট থেকে হতাশ ছিলেন যিনি অসুস্থতার কারণে প্রায়ই সবার চোখের আড়ালে থাকতেন, জনসমক্ষে আসতেন না। এই চরম সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার জনগণ রুলস অ্যান্ড অর্ডার ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ঠিক এই সময় পুতিনের আবির্ভাব। ভ্লাদিমির পুতিনের ক্ষমতা লাভ কোনো হঠাৎ ঘটনা ছিল না, এটি ছিল সেই সময়ের গভীর সংকটের একটি সুনিশ্চিত সমাধান। তার উত্থান ছিল তার ব্যক্তিগত দক্ষতা, কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ধারাবাহিকতা এবং ক্রেমলিনের একটি দুর্বল অংশের সমর্থনের ফল। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন সাধারণ কেজিবির কর্মকর্তা সোভিয়েত পরবর্তী পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী রাশিয়ার নেতা হয়ে উঠেছিলেন। তিনি জনগণের কাছে জাতীয় শক্তি ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ করেছিলেন। 7 অক্টোবর 1952 সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে বর্তমান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন। ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক চিন্তাভাবনা এবং লিডারশিপে রয়েছে তার কেজিবি অর্থাৎ সোভিয়েত গোয়েন্দা সংস্থার জীবনের অভিজ্ঞতা। তার শৈশবে স্বপ্ন ছিল একজন গুপ্তচর হওয়া। প্রায় 15 বছর বয়সে তিনি সরাসরি লেনিনগ্রাদের কেজিবি অফিসে গিয়ে চাকরির খোঁজ করেন, কিন্তু তাকে বলা হয় সামরিক প্রশিক্ষণ বা উচ্চশিক্ষা ছাড়া চাকরি পাওয়া যাবে না। এরপর তিনি কঠোর পরিশ্রম করেন, লেনিনগ্রাদ টেস্ট ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করেন। 1975 সালে পড়াশোনা শেষ করার পর তিনি সরাসরি কেজিবিতে জুনিয়র লেফটেন্যান্ট পদে যোগদান করেন। সেখানে প্রথমে তিনি প্রশাসনিক কাজ শেখেন এবং পরে গোয়েন্দাগিরির বিভিন্ন কৌশল যেমন নজরদারি, কাউন্টার ইন্টেলিজেন্স, ক্রিপ্টোগ্রাফি এবং বিদেশি এজেন্ট নিয়োগের প্রশিক্ষণ নেন। 1985 থেকে 1990 সাল পর্যন্ত তিনি পূর্ব জার্মানির ড্রেসডেনে কেজিবির অফিসার হিসেবে কাজ করেন। সেখানে তার কাজ ছিল গোয়েন্দা নিয়োগ করা এবং স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা। এই সময় তিনি বহু গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, যাদের মধ্যে অনেকেই আজও ক্লোজ সার্কেলে রয়েছে। পূর্ব জার্মানিতে থাকাকালীন সোভিয়েত ইউনিয়নের পতন এবং বার্লিন ভেঙে পড়া প্রত্যক্ষ করেন। যে ব্যবস্থার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন তা এত দ্রুত ভেঙে পড়ায় তিনি গভীর হতাশ হন। কোনো যুদ্ধ বা বিপ্লব ছাড়াই একটি শক্তিশালী রাষ্ট্রের এমন হঠাৎ ভেঙে পড়া দেখে তিনি রাজনৈতিক অবস্থার উপরে আস্থা রাখতে পারলেন না। এই অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার রক্ষা করাটা কতটা জরুরি। তার পরবর্তী জীবনে এবং প্রেসিডেন্ট হিসেবে তার নীতিতেও এই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। তিনি সর্বদা ডিসিপ্লিন আর স্টেবিলিটিকে অগ্রাধিকার দিয়েছেন। তার এই চিন্তাধারা বোঝার জন্য তার কেজিবির জীবনের অভিজ্ঞতাগুলো জানা খুবই জরুরি। 1990 সালে ভ্লাদিমির পুতিন যখন রাশিয়ায় ফিরে আসেন, তখন তিনি সেন্ট পিটার্সবার্গে প্রথম নির্বাচিত মেয়র আনাতোলি সোবচাকের অধীনে কাজ শুরু করেন। সোবচাক ছিলেন একজন সম্মানীয় আইনের অধ্যাপক এবং পুতিনের রাজনৈতিক গুরু। পুতিনকে তিনি খুবই বিশ্বাস করতেন এবং তার প্রশংসা করতেন। প্রথমে পুতিন মেয়রের আন্তর্জাতিক অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কমিটির প্রধান হন, যার মূল দায়িত্ব ছিল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা। এই পদটি তাকে পোস্ট সোভিয়েত রাশিয়ার বিশৃঙ্খল পরিবেশে কাজ করার সুযোগ করে দেয়। 1994 থেকে 1997 সাল পর্যন্ত তিনি শহরের প্রশাসনের প্রথম ডেপুটি প্রধান হিসেবে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই সময়ে সেন্ট পিটার্সবার্গ ছিল বিশৃঙ্খলা আর অপরাধের আখড়া। শহরটির নাম লেনিনগ্রাদ থেকে পরিবর্তন করে সেন্ট পিটার্সবার্গ করা হলেও ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা ছিল। অনেক রাজনৈতিক নেতা খুন হয়েছিল, ফলে শহরটি রাশিয়ার অপরাধ রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছিল। পুতিনের এই অভিজ্ঞতা তাকে রাজনৈতিকভাবে অনেক কিছু শিখিয়েছে। যদিও তিনি একজন সংস্কারবাদী নেতার অধীনে কাজ করেছেন, কিন্তু তার নিজস্ব রাজনৈতিক আদর্শ পরবর্তীতে তার গুরুর আদর্শ থেকে অনেকটাই সরে আসে। 2000 সালে পুতিনের গুরু সোবচাকের রহস্যজনক মৃত্যু এই সময়কালের একটি গুরুত্বপূর্ণ দিক। সোবচাক একটি হোটেলের রুমে মারা যান। সোবচাকের মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগ বলা হলেও গণমাধ্যমের রিপোর্টে বিষ প্রয়োগের সন্দেহ প্রকাশ করা হয়। আরও সন্দেহ তৈরি হয় যখন তার সাথে ওঠা বসা করা 2 এক্স কেজিবি এজেন্টকে গুলি করে হত্যা করা হয়, যা প্রফেশনাল সাইলেন্ট কিলিংয়ের মতো মনে হয়। সোবচাকের বিধবা স্ত্রী নাউদমিলা নারুসোভা পরবর্তীতে বলেন যে তার স্বামী পুতিনের কিছু ঘনিষ্ঠ সহকর্মীর জন্য হুমকি হয়ে উঠেছিলেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে পুতিনের শাসনে ক্ষমতা কেন্দ্রীকরণ এবং কঠোর বাস্তববাদের প্রবণতা কতটা বেড়েছিল। সোবচাকের আদর্শ
সম্ভবত পুতিনের নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য একটা বাধা ছিল, যা পরবর্তীকালে অপসারিত হয়। সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কোতে আসার পর ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক জীবন অবিশ্বাস্য দ্রুত গতিতে এগিয়ে যায়। মাত্র 3 বছরের মধ্যে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ পদ পান, যা সাধারণ মানুষের কাছে ছিল কল্পনাতীত। 1996 সালের আগস্টে তাকে প্রেসিডেন্সির প্রশাসনিক অধিদপ্তরে ডেপুটি প্রধান হিসেবে নিয়োগ করা হয়। পরে তিনি প্রেসিডেন্সির এক্সিকিউটিভ অফিসের ডেপুটি হেড এবং তারপর প্রেসিডেন্সিয়াল প্রশাসনের ফার্স্ট ডেপুটি হেড হন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি আসে 1998 সালের জুলাই মাসে, যখন তাকে ফেডারাল সিকিউরিটি সার্ভিস এফএসবির ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়, যা কেজিবির উত্তরাধিকারী সংস্থাগুলোর একটি। অবশেষে 1999 সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন তাকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। পুতিনের এই উত্থান জনসমর্থনের মাধ্যমে বা ভোটের কারণে ঘটেনি, বরং এটি ছিল কৌশলগত পদক্ষেপ। সেই সময় প্রেসিডেন্ট ইয়েলসিনের শারীরিক অবস্থা ভালো ছিল না, তার ক্ষমতা কমে যাচ্ছিল। দ্য ফ্যামিলি নামে পরিচিত তার মেয়ে ও ঘনিষ্ঠ বন্ধুদের একটি শক্তিশালী দল নিজেদের ক্ষমতা এবং ইয়েলসিনের উত্তরাধিকারী রক্ষার জন্য একজন বিশ্বস্ত উত্তরাধিকারী খুঁজছিল। এই দলটি এমন একজনকে চেয়েছিল যিনি ইয়েলসিনের অতীতের যে কোনো অবৈধ কাজের জন্য তাকে ক্ষমা করে দেবেন। পুতিনকে তারা নিজের কাজের জন্য নিখুঁত ব্যক্তি হিসেবে বেছে নেন। পুতিনের পরিচিতি কম থাকার তার কোনো শক্তিশালী রাজনৈতিক শত্রু ছিল না, ফলে মস্কো বা ক্রেমলিনের ক্ষমতাধর ব্যক্তিরা তাকে নিরাপদ এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য বলে মনে করেছিল। 1999 সালের 31 ডিসেম্বর ইয়েলসিন যখন হঠাৎ পদত্যাগ করেন, তখন পুতিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে তার প্রথম কাজ ইয়েলসিনকে ক্ষমা করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে পুতিনের উত্থান জনগণের ইচ্ছার ফল ছিল না, বরং এটি ছিল রাজনৈতিকভাবে দুর্বল ইয়েলসিন এবং তার ঘনিষ্ঠদের স্বার্থ রক্ষার একটি প্রক্রিয়া। 1999 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভ্লাদিমির পুতিনকে রাতারাতি একজন সাধারণ রাজনৈতিক কর্মচারী থেকে ন্যাশনাল হিরোতে পরিণত করে। তার প্রধানমন্ত্রী হওয়ার পরেই চেচেন চরমপন্থীরা রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে আক্রমণ করে। এরপরে মস্কো এবং অন্যান্য শহরে ধারাবাহিক বোমা হামলা ঘটে, সেখানে প্রায় 300 নিরীহ মানুষ মারা যায়। এই বোমা হামলাগুলো সারা দেশে ভয় এবং অস্থিরতা সৃষ্টি করে। পুতিন দ্রুত এই হামলার জন্য চেচেন বিদ্রোহীদের দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান শুরু করেন। তিনি 90,000 সৈন্য মোতায়েন করেন এবং চেচেনের রাজধানী গজনিকে ঘিরে ফেলে ব্যাপক আক্রমণ চালান। পুতিনের এই কঠোর পদক্ষেপ রাশিয়ার জনগণের মধ্যে গভীর প্রভাব ফেলে। দুর্বল ও নিষ্ক্রিয় ইয়েলসিন সরকারের উপর মানুষ বিরক্ত ছিল, তাই পুতিনের দৃঢ়তা তাদের মনে আশার আলো জাগায়। জনমত জরিপ অনুযায়ী আগস্ট মাসে তার জনপ্রিয়তা ছিল 31%, যা নভেম্বর মাসের মধ্যে 80%-এ গিয়ে পৌঁছায়। এই বিশাল জনসমর্থন তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। তবে এই ঘটনাগুলোর পিছনে একটি বিতর্ক দিকও আছে। বোমা হামলার জন্য চেচেন বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে অনেকেই সন্দেহ করে যে এই বোমা হামলাগুলো রাশিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সাজানো ঘটনা হতে পারে, যা যুদ্ধ তৈরি করার জন্য জনগণের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। এই যুদ্ধ পুতিনকে ক্ষমতা কেন্দ্রীভূত করতে এবং বিরোধীদের দমন করতে সাহায্য করে। তিনি এই জাতীয় সংকটকে নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক সাফল্যের জন্য ব্যবহার করেন, যা রাশিয়ার রাজনৈতিক কাঠামোকে পুরোপুরি বদলে দেয়। এই ঘটনা প্রমাণ করে যে পুতিন কীভাবে একটি জাতীয় ট্র্যাজেডিকে নিজের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করতে পারেন। 2000 সালের মার্চ মাসে 52.9% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভ্লাদিমির পুতিন দ্রুত তার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেন। তার মূল লক্ষ্য ছিল ইয়েলসিনের আমলে বিশৃঙ্খল পরিস্থিতি দূর করে দেশের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। প্রথমে তিনি দেশের 89টি অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মনোযোগ দেন। তিনি আইনের একনায়কত্ব নীতি চালু করেন, যার মাধ্যমে দেশের সর্বত্র কেন্দ্রীয় আইনের শাসন নিশ্চিত করা হয়। এই নীতি কার্যকর করতে তিনি রাশিয়াকে 7টি নতুন ফেডারেল জেলায় ভাগ করেন এবং প্রতিটি জেলায় একজন করে রাষ্ট্রপতির প্রতিনিধি নিয়োগ করেন। এর ফলে প্রেসিডেন্সির ক্ষমতা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যায়। এরপর তিনি 1990-এর দশকের দুর্নীতিগ্রস্ত ও প্রভাবশালী কিছু ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। এরা অলিগার্ক নামে পরিচিত। এই অলিগার্করা মিডিয়ার মালিক ছিল এবং রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করত।
পুতিন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন এবং মিডিয়ার উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। রাশিয়ার বেশিরভাগ জনগণ এই পদক্ষেপকে সমর্থন করেছিল, কারণ তারা অলিগার্কদেরকে দেশের সম্পদ লুটকারী হিসেবে দেখত। এই পদক্ষেপগুলো ছিল পুতিনের একটি নতুন ধরনের শাসন ব্যবস্থা তৈরির অংশ। তিনি দুর্নীতি দূর করতে চাননি, বরং দুর্নীতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন। 1990-এর দশকের অলিগার্করা রাজনৈতিকভাবে স্বাধীন ছিল, কিন্তু পুতিনের অধীনে যে নতুন ক্ষমতাবানদের উত্থান হয় তারা ক্রেমলিগার্ক নামে পরিচিত ছিল। এই নতুন ক্ষমতাবানদের সম্পদ এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে পুতিনের প্রতি তাদের আনুগত্যের উপর নির্ভরশীল ছিল। এইভাবে পুতিন রাশিয়ার জনগণকে একটি নতুন সামাজিক চুক্তি প্রস্তাব করেন। সরকার জনগণের জীবনযাত্রার মান উন্নতি করবে, কিন্তু বিনিময়ে জনগণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না। 1999 সাল থেকে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতি চাঙ্গা হয়, যা পুতিনের পক্ষে এই প্রতিশ্রুতি পূরণ করা সহজ করে তোলে। জনগণ, যারা 1990 দশকের বিশৃঙ্খলা এবং দারিদ্র্যে ক্লান্ত ছিল, তারা এই চুক্তি সহজেই মেনে নেয়। সংক্ষেপে, পুতিনের ক্ষমতা লাভের মূল কারণ ছিল দেশের দুর্বলতাকে কাজে লাগানো এবং মানুষকে স্থিতিশীলতা ও উন্নতির বিনিময়ে রাজনৈতিক স্বাধীনতা ত্যাগ করার প্রস্তাব দেওয়া। ভ্লাদিমির পুতিনের ক্ষমতা লাভ ছিল জনগণের স্বতঃস্ফূর্ত পছন্দের ফল নয়, বরং এটি ছিল কৌশলগত উত্থান। তিনি 1990 দশকের অর্থনৈতিক পতন, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং দেশের মর্যাদা হারানোর মতো দুর্বলতাকে কাজে লাগিয়েছিলেন। তার কেজিবি জীবনের অভিজ্ঞতা তাকে নিয়ন্ত্রণ, শৃঙ্খল এবং রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্ব শিখিয়েছিল। সেন্ট পিটার্সবার্গে কাজ করার সময় তিনি রাজনৈতিক বাস্তবতার শিক্ষা পান। এরপর 1999 সালের সংকট, অর্থাৎ চেচনিয়ার যুদ্ধ এবং বোমা হামলায় তাকে একজন দৃঢ় নেতা হিসাবে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেয়, যা জনগণ সে সময় খুব চাইছিল। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি দেশের ক্ষমতাকে নিজের হাতে কেন্দ্রীভূত করেন। তিনি আঞ্চলিক সরকারগুলোর উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন এবং নতুন ধরনের ধনী ব্যক্তি, অর্থাৎ ক্রেমলিগার্ক তৈরি করেন, যারা তার প্রতি অনুগত ছিল। এর মাধ্যমে তিনি নিজেকে রাশিয়ার ডিক্টেটর হিসাবে প্রতিষ্ঠিত করেন। পুতিনের এই উত্থান সোভিয়েত পরবর্তী গণতান্ত্রিক বিপ্লবের বিপরীত ছিল। তিনি একটি স্বৈরাচারী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যা এখনও ক্ষমতাকে সুসংহত করে চলেছে। তিনি অতীতের ব্যর্থতাকে পুঁজি করে জনগণের কাছে এক নতুন চুক্তি পেশ করেন, রাজনৈতিক স্বাধীনতার বদলে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা। জনগণ, যারা বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্লান্ত ছিল, তারা এই চুক্তি মেনে নেন। এইভাবে পুতিন একজন সাধারণ কর্মচারী থেকে দীর্ঘস্থায়ী শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।